রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাই মুম্বাইতে কাজ পেয়েছে। ওখানে ছেলেমেয়েরা নাচের প্র্যাকটিস করতে আসবে, ওদের একটা অনুষ্ঠান আছে, সেখানে একজন গুরুজি আসবেন। সেই গুরুজিকে দেখাশুনো করার ভার পেয়েছে রোশনাই। তার বিনিময়ে 10,000 টাকা পাবে, ওখানে থাকতে পারবে। ও মন দিয়ে সেই কাজটা করার চেষ্টা করছে। যেসব ছেলেমেয়েগুলো নাচের প্রশিক্ষণ নিতে এসছে তারা মোটেই সুবিধের নয়। যখন জানতে পেরেছে রোশনাই ওখানে কাজের জন্য এসছে, ওকে খুব হেনস্থা করছে। সকলে মিলে নানান রকম চা কফির অর্ডার দিয়েছে। কে দুধ চা, কে লিকার চা, কে ব্ল্যাক কফি, কেউ নর্মাল কফি। ও যখন এনেছে তখন আরেক কাণ্ড। সেই সময় গুরুজি এসে উপস্থিত। গুরুজি এসছেন, রোশনাইকে ডাকা হচ্ছে, ওর কোনো সাড়া শব্দ পাচ্ছে না। কোথায় গেল? এই মেয়েটাকেই চাকরি দেওয়া হয়েছে গুরুজিকে দেখাশুনো করার জন্য, কিন্তু তাকে চিৎকার করেও পাওয়া যাচ্ছে না। দেখেছি ও চা কফি সাজিয়ে নিয়ে এসছে। তখন জিজ্ঞেস করেছে ওখানকার যারা কর্মকর্তা যে তুমি এই চা কফি কাদের জন্য নিয়ে এসছো? ছেলেমেয়েগুলো অদ্ভুতভাবে রিয়াক্ট করছে, বলছে হ্যাঁ গুরুজি এসছেন, ওনাকে তুমি সেবা যত্ন করবে, তা না এত চা কফি এনেছো কেন? ও বলতে যাচ্ছিল যে তোমরাই তো অর্ডার করেছো, তোমাদের জন্যই এনেছি, কিন্তু ওরা অস্বীকার করে দিল। অবাক হয়ে যাচ্ছে। তখন বলল যে তোমাকে ডেকে ডেকে সাড়া পাওয়া যাচ্ছে না, তোমার নামে যদি কোনো কমপ্লেন শুনি আমরা তাহলে তোমার চাকরি চলে যাবে। গুরুজি বললেন যে তুমি এখানে দেখাশুনো করার দায়িত্ব আছো? বললো হ্যাঁ গুরুজি। বললো তুমি সব পারবে তো? বললো আমি চেষ্টা করব গুরুজি। তখন বললেন উনি যে আমার জন্য একটু উষ্ণ জল আর একটু লিকার চা এনে দাও। সেই মতো চলে গেল। এবার ওকে বলা হলো এই তোমার লাস্ট ওয়ার্নিং, তুমি যদি সকলের কথা মতো চলতে পারো তাহলে তোমার চাকরি থাকবে। ও বলল আমি চেষ্টা করব। গুরুজি বলল আমি দেখছি কেমন চা করে, তারপর আপনাদের জানাবো। আর একে যদি অপছন্দ হয় তাহলে অন্য কোনো মেয়েকে ওরা রাখবে। রোশনাই আনতে গেছে গরম জল আর চা। এদিকে গুরুজি তার কাজ শুরু করেছেন, সকলের সাথে আলাপ পরিচয় করলেন। একজন মেয়েকে নাচার জন্য বললেন যে তুমি নাচটা শুরু করো। ও নাচ করছে, রোশনাই এসে উপস্থিত। গুরুজিকে জল দিল, চা দিল। গুরুজি বললেন যে চাটা তুমি খারাপ করোনি, কিন্তু আমি আরও পাতলা লিকার চা খাই। বলছে আচ্ছা গুরুজি, আমার মনে থাকবে। বলছে তুমি জানো না তো, প্রথম বলে তোমাকে বলে দিলাম। ও ওখানে দাঁড়িয়ে নাচ দেখছে। অন্যান্য ছেলেমেয়েরাও পছন্দ করছে না, প্রতিবাদ করলো। তখন গুরুজি বললেন তুমি এখানে কি করছো? তুমি ঘরে চলে যাও। বললো যে গুরুজি আপনার যদি কোনো প্রয়োজন হয় সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। বলছে না, আমি যখন ক্লাস করাই তখন বাইরের কাউকে রাখি না। বাধ্য হলো ও চলে যেতে। ও দরজার আড়াল থেকে নাচ দেখছে, ওর খুব ভালো লাগছে। গুরুজি নাচ করতে আরম্ভ করেছেন। কিছু কিছু মুদ্রা মেয়েটিকে শেখানোর ছিল। খুব সুন্দর উনি নাচ করছেন, আর রোশনাই আড়াল থেকে দেখছে। ও নিজে তো নৃত্যশিল্পী, সেই জন্য খুব আনন্দ উপভোগ করছে। যে মেয়েগুলো এসছে তারা মোটেই সুবিধের নয়। দেখতে পেয়েছে রোশনাই দরজার আড়াল থেকে দেখছে, সাথে সাথে কমপ্লেন করে দিয়েছে। তখন ওকে ডাকা হয়েছে। গুরুজি বললেন তুমি কেন ওখানে দাঁড়িয়ে দেখছো? ও বলল গুরুজি দরজাটা তো খোলাই ছিল, আমি ওখান থেকে তাই অপেক্ষা করছিলাম, যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় আমি তাহলে চলে আসব। বলছে না, তোমাকে দেখতে হবে না, তুমি কি নাচতে পারো? অন্যান্য ছেলেমেয়েরা বলছে দেখো কাক হয়ে ময়ূরের পেখম পড়ার ইচ্ছে। কিছু জানে না কিছু না, এদিকে উকিঝুঁকি দিয়ে দেখছে। গুরুজি বললেন তুমি দরজা বন্ধ করে চলে যাও। বলছে আচ্ছা গুরুজি, আমি চলে যাচ্ছি, আর আমি এখানে আসবো না। যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে কোনো ছাত্রছাত্রীকে দিয়ে আমাকে ডেকে পাঠাবেন। এই বলে ও চলে গেল, ওকে নাচটাও দেখতে দিচ্ছে না। দেখেছি ছোটু মাধবীলতাকে
অনেক করে অনুরোধ করছে যেন ও বিয়েটা না করে, বোঝাতে চাইছে ওর সাথে অন্য কোনো মেয়ের সম্পর্ক আছে, ও যদি এই বিয়েটা করতে রাজি হয়ে যায় তাহলে মেয়েটা সুইসাইড করবে, তখন বাধ্য হয়ে ছোটুকেও সুইসাইড করতে হবে। বলছে আপনি কি তাই চান বলুন? একজন মেয়ের সাথে থাকাকালীন আপনার সাথে আমি করব কি করে? মানে বিয়ে। বলল যে আমার মা বাবা তো যাবে আপনাদের বাড়িতে কথা বলতে, তাই আপনিই পারেন এই প্রবলেম থেকে আমাকে উদ্ধার করতে। বলল যে আপনি এবার আসুন। বললাম হ্যাঁ, আমি তো আসতে চাইনি, কিন্তু আমরা বন্ধু থাকবো। বলছে একেবারেই না। বললো আমি তাহলে এবার আসি। হাসি মজা করছে ছোটু, ইচ্ছে করে বিয়ে করতে চায় না, কিন্তু হয়তো একে অপরকে আস্তে আস্তে পছন্দ করছে। দিদিমণি বলল যে হ্যাঁ আপনি আসুন। চলে যাচ্ছিল ছোটু, তখন বলল মেয়েটি কেমন দেখতে? বলল অপরূপা সুন্দরী। বলছে ও তাই বুঝি? বলল হ্যাঁ। বলছে সে যদি এসে সামনে দাঁড়ায় তাহলে রাস্তাঘাট সব ম্লান হয়ে যাবে তার রূপের ছটায়। বললো ও দেখে যাবেন কিন্তু, না হলে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দিয়ে ছোটু চলে গেল। বুঝতে পারছে না মাধবীলতা কি বলতে চাইছে। এদিকে বাড়ির লোকজন সকলে এসে উপস্থিত ওদের বাড়িতে। মাধবীলতা নিয়ে এলো ছোটুর মা বাবাকে, বড় বৌদি এসছে। ওরা বলল যে ছোটু এসছিল, ওদের পৌঁছে দিয়ে চলে গেছে, আবার ফেরার সময় নিয়ে যাবে। ছোটুর প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু মাধবীলতা বলছে যে ওনার কথা আপনারা আর বলবেন না। বলছে কেন, কি করেছে? বললো সব সময় আমার স্কুলে গিয়ে পড়ে থাকছে, আমার একদম ভালো লাগছে না। আপনাদের যে কথা বলতে পারে না, বড় বৌদিকে বলতে পারে না, সে কথা আমাকে বলতে এসছে। তখন ওর বাবা বলছে হ্যাঁ জানো মা, আমার এই ছোট ছেলেটা সব থেকে সেরা ছেলে। মাও বলছে যে মানুষ ভালোবাসে, মানুষের পাশে থাকে, তোমাদের দুটিতে মিল হলে খুব ভালো হয়। বলছে না না, এটা সম্ভব না, আপনারা আপনাদের ছেলেকে চেনেনই না। যে কথাটা বলা উচিত ছিল নিজের পরিবারকে, সেই কথাটা আপনাদের না বলে আমাকে বলতে গেছে। কি অদ্ভুত মানুষ! বলতে যাচ্ছে যে ছোটুর সাথে কারুর ভাব ভালোবাসা আছে, কিন্তু ওর মা বলছে যে ছোটু কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। বিয়ে করার পর বউকে খাওয়াবে কি, এই নিয়ে বড় বৌদিকে বলেছে। ও তো তেমন রোজগার করে না, আমরা অনেক করে বোঝাচ্ছি, কিছুতেই বিয়ে করতে চাইছে না, বারবার বাধা দিচ্ছে। এবার মাধবীলতা বুদ্ধিমান, বুদ্ধিমতী, সে কি বুঝতে পারবে যে ছোটু কেন ওকে বিয়ে করতে চাইছে না? আর বয়সও হয়েছে, এই বয়সে এসে এরকমভাবে কি বিয়ে করা যায়? কি করবে মাধবীলতা জানি না, বিয়েতে কি রাজি হয়ে যাবে? ওদিকে মুম্বাইতে সকাল হয়েছে, রোশনাইকে দেখছি ঘরটা সব মোছামুছি করছে। সেই সময় ছাত্রছাত্রীরা সব এসে গেছে। তখন বলছে যে কী ব্যাপার, তুমি এখানে কেন? আমাদের প্র্যাকটিস শুরু হবে। বললো ও তোমরা আজকে তাড়াতাড়ি চলে এসছো? বলছে তাড়াতাড়ি? বললো আমরা তো একটু আগে আসবো ভেবেছিলাম, গুরুজির কাছে নাচটা তাড়াতাড়ি শিখবো, আর উনি একটু আগে আসতে বলেছেন। বলছে হ্যাঁ আমি তো সেই কথাই বললাম, তোমরাও তো তাই বললে। বলছে তুমি বড্ড মুখে মুখে কথা বলো। বলল দেখো, গুরুজি আজকে এখানে খাবেন বলেছিলেন, আর গতকাল তো ওনার খাবার 5 স্টার থেকে এসেছিল, আর উনি খাবেন বলেই আমি সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, তাই এদিকে কাজকর্মটা আমি করতে পারিনি। তোমরা একটু বসো, আমি করে নিচ্ছি। ওরা বলছে যে তুমি বড্ড বেশি কথা বলো, দাঁড়াও তোমার নামে কমপ্লেন করব। একবার কমপ্লেন করে তোমার চাকরিটা কি থাকবে? বলছে কেন তোমরা আমার পেছনে এরকম লাগছো? তোমরা তো অবস্থাপন্ন ঘরের ছেলে মেয়ে মনে হয়। আমি কি করেছি তোমাদের সাথে? তোমরা বুঝতে পারছো না? আমি একা, আমার কেউ নেই, এই চাকরিটা আমার খুব দরকার, আমি অসহায় অবস্থায় এই চাকরিটা করতে বাধ্য হয়েছি, কোনো কাজই ছোট না আমার কাছে, তাই তোমরা এমন কিছু করো না যাতে আমার ক্ষতি হয়। দুটো ছেলে ছিল খুব ভালো। বলছে এই তোরা ওরকম করছিস কেন ওর সাথে? ও কি করেছে তোদের? তোরা যদি এরকম বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমরা বলে দেবো যে ও কিছু করেনি, তোরাই ওর পেছনে লাগছিস। রোশনাই বলল তোমরা দেখো, চা কফি খেতে চাইলে আমি করে আনলাম, দিয়ে বললে যে না তোমরা খাবে না। কেন এরকম করছো আমার সাথে? ভগবান না করুক আর যদি তোমাদের এরকম অবস্থা হতো, কি করতে তোমরা? তোমরা তো একটা মেয়ে, মেয়ে হয়ে মেয়েদের পেছনে লাগছো, কেন করছো এরকম?
ওরা বলছে যে আগের দিন তো খাওয়া হয়নি আমাদের, যাও তুমি সেই চা কফিগুলো আমাদের করে নিয়ে এসো। কিন্তু বদমাইশি করছে, গুরুজি এসে যাবে আবার ওকে গালমন্দ করবে। ছেলেগুলো ওদের সাথে আছে, একটা মেয়ে আছে, সে বলছে মনে মনে, দাঁড়াও তোমার এমন হাল করব যে তুমি নাকের জলে চোখের জলে হবে, তখন বুঝতে পারবে। রোশনাইয়ের কিন্তু কোনো দোষ নেই, সব সময় ওর পেছনে লেগে আছে এই নতুন ছেলেমেয়েগুলো। কেন লাগছে সেটাও বুঝতে পারছি না। একটা ছেলেকে ডেকে বলছে, কিরে তুই তো ওর হয়ে খুব সাফাই গাইছিস, তোদের সাথে কি কিছু চলছে? রোশনাই বলল, ছি ছি, তোমরা ভদ্রবাড়ির ছেলে মেয়ে কী সব কথাবার্তা বলে যাচ্ছ, এরকম বলা উচিত? তোমরা কত উঁচু জায়গায় চলে যাবে, তোমাদের নাচ দেখে সকলে কত প্রশংসা করবে, আর তোমরা এইরকমভাবে কথাবার্তা বলছো, এগুলো তোমাদের শোভা পায় না। বলছে, তুমি চুপ করো, তুমি বড্ড বেশি কথা বলছো। ও সঠিক কথাই বলছে, কিন্তু এরা পেছনেই লেগে আছে, ওকে খালি জব্দ করার তাল করছে। কিসের রাগ ওদের ওপর? ওরা তো চেনেই না রোশনাইকে, তাহলে মিলেমিশে থাকতে পারে, তা থাকতে পারছে না। কি হবে রোশনাইয়ের? চাকরিটা কি থাকবে, না লোকের অত্যাচারে এই চাকরিটা ওকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে? দেখতে থাকবো ধারাবাহিকটা, কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।